দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার যে পাঠের ব্যবস্থা আছে, দ্বিতীয় শনিবার আমাদের শ্রীমা সারদা দেবীর জীবনী পাঠ, জীবনী আলোচনা হয়, আর চতুর্থ শনিবার আমাদের স্বামী বিবেকানন্দের পত্রাবলী আলোচনা হয়। তো বিভিন্ন কারণে আমাদের এক মাস ধরে মানে 2 সপ্তাহ আমরা পাঠ দিতে পারিনি, সেই জন্য ভক্তমণ্ডলীর কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিভিন্ন কারণে আমরা সেটা করতে পারিনি। তো আজকে আবার যথারীতি আমাদের পত্রাবলী ক্লাস চালু হচ্ছে। এই 43 নম্বর চিঠিটি বলরাম বাবুকে লেখা। বলরাম বাবু হচ্ছে আমাদের রামকৃষ্ণ সংঘের অন্যতম ভক্ত বলা যেতে পারে, গৃহী ভক্ত, এবং সেই বাড়িতে থাকতে ঠাকুর খুব পছন্দ করতেন। পুরো পরিবারটি ভক্ত ছিল, পুরো পরিবারটি বলরাম বাবুর পুরো পরিবারটি, বসু পরিবারটি ভক্ত ছিল। মানে এমন তাদের দানের মহিমা যে সেই বাড়িটি, যে বাড়িতে ঠাকুর যেতেন এবং যে বাড়িকে তিনি তার দ্বিতীয় কেল্লা বলতেন। দক্ষিণেশ্বরকে প্রথম তার থাকার একটা বাসস্থান, কেল্লা হিসেবে তিনি চিহ্নিত করতেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আর এই বলরাম বাবুর যে বাসভবন, এই বলরাম বাবুর যে বাসগৃহ, বর্তমানে কিন্তু সেটা বলরাম ভবন বলে পরিচিত, এবং সেটা আশ্রমে মানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্তর্ভুক্ত একটা আশ্রম হিসেবে চিহ্নিত। এবং কলকাতার উপকণ্ঠে, মধ্য কলকাতার উপকণ্ঠে, উত্তর কলকাতা, অবশ্যই উত্তর কলকাতার উপকণ্ঠে খুব পরিচিত একটা নাম সেই বলরাম বাবুর বাড়ি। তো সেই বলরাম বাবুকে লিখিত। আর বলরাম বাবুর আরেকটা পরিচয় হচ্ছে বলরাম বাবুর যিনি শালা মশাই বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দজি মহারাজ, তো ওই বাবুরামের দিদির সাথে প্রসন্নবাবু, তার সাথে আমাদের বলরাম বাবু বিয়ে হয়েছিল। বলরাম বাবু জমিদার মানুষ ছিলেন, বিভিন্ন তীর্থস্থানে তাদের অনেক বাড়িটাকি ছিল, পুরী, কাশী, বৃন্দাবন, বিভিন্ন জায়গাতে তাদের বাসস্থান ছিল। সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ এবং তার যারা পার্শ্ব বা তার ভক্ত যারা, তাদের বাড়ি থেকে আশ্রয় নেন। কোঠা, আরও বিভিন্ন জায়গায় বলরাম বাবুদের তারা জমিদার ছিলেন, সেই জমিদার তারা জমিদার ছিলেন, এবং বিভিন্ন জায়গায় তাদের তীর্থস্থানে তাদের বাড়িটাকেও ছিল। তো সেই বলরাম বাবু লিখিত চিঠির তারিখ হচ্ছে 15ই মার্চ 1890। মানে এখনো পর্যন্ত নরেন্দ্রনাথ কিন্তু স্বামী বিবেকানন্দ হননি। নরেন্দ্রনাথ আমেরিকাও যাননি, পরিব্রাজক অবস্থায় নরেন্দ্রনাথ এখন পরিব্রাজক অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তিনি এই গাজীপুরে এসেছেন। এবং এই গাজীপুরে পাওয়ারি বাবা বলে একজন অবতার বা একজন মহাপুরুষ ছিলেন, পাওয়ারি বাবা, পবনহারী বাবা বা বাতাস, মানে কিছু খেতে তাকে ভক্তরা কেউ দেখত না, তো সেই জন্য তার নাম এরকম হয়েছিল। তো পাওয়ারি বাবার আশ্রয়ে এসেছিলেন। পাওয়ারি বাবার আশ্রয়ে ঠিক আসেননি, একজন মহাপুরুষ, তো সেই হিসেবে তার কাছে তার সান্নিধ্যে এসেছিলেন। তো সেই গাজীপুর থেকে লিখছেন 15ই মার্চ 1890। পূজ্যপাদেশু, আপনার পত্র কল্প পাইয়াছি। সুরেশবাবুর পীড়া অত্যন্ত কঠিন শুনিয়া অতি দুঃখিত হইলাম। অদৃষ্টে যাহা আছে তাহাই হইবে। আপনারও পীড়া হইয়াছে, দুঃখের বিষয়। অহং বুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টা ত্রুটি হইলে তাহাকে আলস্য এবং দোষ এবং অপরাধ বলা যায়।
যাহার উক্ত বুদ্ধি নাই তাহার সম্বন্ধে তিতিক্ষাই ভালো। জীবাত্মার বাসভূমি এই শরীর কর্মের সাধন স্বরূপ। ইহাকে যিনি নরকুণ্ড করেন তিনি অপরাধী, এবং যিনি অযত্ন করেন তিনিও দোষী। যেমন সামনে আসিবে খুদ খুদ কিছুমাত্র না করিয়া তেমনই করিয়া যাও। এখানে খুব ভালো ভালো একটা কথা স্বামীজি বলছে, এবং যেটা আমাদের জীবনে খুব বাস্তব, এবং দৈনন্দিন জীবনে আমরা যদি এই সমস্ত কথাগুলো নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করি বা নিজেদের জীবনে ফলো করি বা নিজেদের জীবনে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা সবাই খুব লাভবান হব বা খুব উপকৃত হব। যে প্রথম কথা যেটি বলছেন তিনি, স্বামীজি বলছেন, লরেন বলছেন যে কারো শরীর খারাপ হলে আমাদের স্বাভাবিকভাবেই আমাদেরও খারাপ লাগবে। তো এখানে সুরেশবাবু শরীর খারাপের খবর শুনে তার খারাপ লাগছে, তারপরে তিনি মন্তব্যটা করছেন যে অদৃষ্টে যা আছে তাহাই হইবে। উইলিয়াম শেক্সপিয়ার তার একটা জায়গায় বলছেন যে আমাদের যে আমরা যে করছি, কোনো কাজ করছি বা আমাদের যে মুভমেন্ট, সবই কিন্তু পূর্ব নির্ধারিত। আমাদের সমস্ত মুভমেন্ট কিন্তু পূর্ব নির্ধারিত, এবং আমরা আমাদের নির্ধারিত যে চরিত্র সেইগুলো ওই নাটকে যেরকম চরিত্র আমরা পালন করি সেরকমই আমরা করছি। তো অদৃষ্টে যাহা আছে, অদৃষ্টে যেটা আমার লেখা আছে, আমার ভবিতব্য যেটা অদৃষ্টে যাহা আছে তাহাই হইবে। আপনারও পীড়া হইয়াছে দুঃখের বিষয়। যেটা হবে, মানে শরীর খারাপ কারো যদি হয় সেটা তো অবশ্যই খারাপ, এবং এটা আমার ভবিতব্য, এইভাবে সেটা নিতে হয়, এইটা বলা হচ্ছে। ততদিন অহংবুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টার ত্রুটি হইলে তাহাকে আলস্য এবং দোষ এবং অপরাধ বলা যায়। আর এই যে আমি, ঠাকুর বলছেন না, আমি যন্ত্র তুমি যন্ত্রী, কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি না, আমরা ভাবি আমিই করছি। তো সেই অহংবুদ্ধি যতদিন থাকবে, আমি যতদিন থাকবে, ততদিনই কিন্তু যত কষ্ট যা আসবে তখন সেটা আমার ভবিতব্য বলে আমি মেনে নিতে পারবো, সেই জন্যই আমার কষ্ট। তাহার সম্বন্ধে তিতিক্ষাই ভালো, মানে তিতিক্ষা করতে হবে, ত্যাগ করতে হবে। জীবাত্মার বাসভূমি এই শরীর কর্মের সাধন স্বরূপ। আমরা জীবাত্মার বাসভূমি এই শরীর, যে জীবাত্মার বাসভূমি হচ্ছে আমাদের এই শরীর, এবং এই শরীর কর্মের মাধ্যমে কর্ম করতে করতে সে মুক্তি লাভ করে। ইহাকে তিনি নরকুণ্ড করেন তিনি অপরাধী। এই শরীর কিন্তু খুব পবিত্র একটা জিনিস। এবার শরীর দ্বারাই কিন্তু ভগবান লাভ, বা শরীর দ্বারাই কিন্তু আমরা ঈশ্বর চিন্তা করতে পারি। শরীর মানে মানুষের যে দুটো সত্তা আছে, যেরকম একটা হচ্ছে রক্ত মাংসের শরীর আর একটা হচ্ছে আত্মা, এই দুয়ের সংমিশ্রণে কিন্তু এই মানব শরীর। তো এই আত্মার কখনো মৃত্যু নেই, আত্মার জন্ম নেই, আত্মা অজর অমর, কিন্তু এই শরীরের মৃত্যু আছে। এই রক্ত মাংসের যে শরীর তার মৃত্যু আছে, এবং এই শরীরটাকে যে নরকুণ্ড করে, এই শরীরকে অযত্ন করা, বা এই শরীরে অনেকে ওই সুইসাইড করে, বিভিন্ন ফ্রাস্ট্রেশন বা বিভিন্ন রকমের চাপ, দুঃখ, জ্বালা যন্ত্রণা, বিভিন্ন কারণে অনেকে এই শরীর রাখে না, মানে এই শরীরকে বিসর্জন দেয় আর কি। তো সেটা কিন্তু খারাপ, কিন্তু মানে শরীর ছাড়ার অধিকার কিন্তু আমার নেই, শরীর ছেড়ে দেওয়ার অধিকার নেই। যেটা হচ্ছে সেটা হতে দেওয়া, প্রার্থনা করা, চেষ্টা করা, যাতে আমরা সৎ বুদ্ধি লাভ করতে পারি, আমরা যাতে ব্রহ্মপদে লীন হতে পারি, বা আধ্যাত্মিক জীবন ঠিকভাবে যাপন করতে পারি। আর তিনি অপরাধী, এবং যিনি অযত্ন করেন তিনিও দোষী। এই শরীরকে অযত্ন করা যাবে না। যেমন সামনে আসবে খুঁত কিছুমাত্র না করিয়া তেমনই করিয়া যাও। আর যেমন হবে সেরকম করে যাও। কোনো নালিশ, কোনো অভিযোগ, আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা আছে। তো সেই সমস্যাতে আমি যদি ফ্রাস্ট্রেটেড বা চঞ্চল হয়ে আমি যদি মানে এই শরীর সম্পর্কে হতাশ হয়ে পড়ি, সেটা কিন্তু আমার ব্যর্থতা। আমাকে ব্যর্থ হলে হবে না, আমাকে হতাশ
তার উপর ভরসা করে প্রার্থনা করে যেতে হবে, যাতে আমি ঠিক ঠিক তার কাজ করতে পারি বা তার কাছে পৌঁছতে পারি বা ঠিকভাবে আধ্যাত্মিক জীবনটা আমি যাপন করতে পারি। আর খুদ কিছুমাত্র না করিয়া তেমনই করিয়া যাব। যে এমন আছে দেখবেন যে মনে করুন যে এরকম শাস্ত্রে বলা হচ্ছে বা বিভিন্ন রকমের নীতিমূলক গল্প বলা হচ্ছে, নীতিশাস্ত্র বা বিভিন্ন গল্প বলা হচ্ছে যে জীবনটা যেভাবে চলছে তাকে সেভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে যে বিবেক বুদ্ধি প্রয়োগ করতে হবে, যে জীবনটা যে গতিতে চলছে সেটা কি সৎ গতি বা সেটা কি সঠিক পথ, সেইটা কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। যে আমি বুঝতে পারছি না ভালো খারাপ, সে তো পাগলেও বোঝে। একটা মানুষ আমি ভালো করছি না মন্দ করছি সেটা কিন্তু একটা পাগলেও বোঝে। যে যে যা করছে এটা কিন্তু বোঝা যায় যে আমি ভালো করছি না আমি খারাপ করছি, এটা কিন্তু বোঝা যায়। তো খুদ করলে হবে না, এবং নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং লক্ষ্যে স্থির থাকতে হবে। আমার যে কি লক্ষ্য, সেই লক্ষ্যে আমাকে স্থির থাকতে হবে। এখানে মহাভারতে শান্তি পর্বে একটা মন্ত্র আছে লাইনে, সেইটি স্বামীজি এই চিঠিতে উল্লেখ করছেন। নাভি নন্দিতে মরণম নাভি নন্দতে জীবিতম কালমেব প্রতীক্ষিত নিদেশম ভীতকো যথা। নাভি নন্দিতে মরণম নাভি নন্দতে জীবিতম কালমেব প্রতীক্ষিত নিদেশম ভীতকো যথা। যেটুকু সাধ্য সেটুকু করা, মরণও ইচ্ছা না করিয়া এবং জীবনও ইচ্ছা না করিয়া ভৃত্যের ন্যায় আজ্ঞা প্রতীক্ষা করিয়া থাকায় শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলেছে। আমাদের মহাভারতেও কিন্তু বিভিন্ন রকম বলা হচ্ছে, যে ধর্ম সম্পর্কে বিভিন্ন বলা হয় বা বলা হচ্ছে। তো মহাভারতের শান্তি পর্বে 242-15 এই কথাটি বলছে যে যেটুকু সাধ্য সেটুকু করা, যেটুকু আমার ক্ষমতাতে যতটুকু আছে আমি সেটুকু করব। মরণও ইচ্ছা করব না, মরণও চাইব না, জীবনও চাইব না। আমার যতটুকু ভবিতব্য, আমার জীবন যতটুকু আমার মানে আমার বেঁচে আমার নির্ধারিত যা আছে, যে আগে বলছিলাম না উইলিয়াম শেক্সপিয়ার ওটা বলছিলেন যে আমরা সব নাটকের একটা চরিত্র। তো আমরা ভাবছি যে আমরা করছি না, ওই চরিত্রগুলো আমরা পালন করছি শুধু। তো মরণও ইচ্ছা না করিয়া এবং জীবনও ইচ্ছা না করিয়া ভৃত্যের ন্যায় আজ্ঞা প্রতীক্ষা করিয়া থাকার শ্রেষ্ঠ ধর্ম। একজন যেন দিনহীন চাকর, একজন চাকরের মতো, চাকর যেরকম তার মালিকের আদেশ অনুসারে চলে, সে কি করবে না করবে মালিকের আদেশ বা ইচ্ছা অনুসারে চলে, সেরকম আমরা ভগবান বা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলব। তার মধ্যে যা হচ্ছে হোক, যা হচ্ছে ভালো হচ্ছে ভালো, খারাপ হচ্ছে খারাপ, কিন্তু এটা আমার প্রাপ্য, এই ভেবে যদি আমি চলতে থাকি সেটা যদি আমি এইভাবে জীবনযাপন করতে পারি, সেটাই তখন ধর্ম বলে প্রতিষ্ঠিত হবে। তারপরে একটা ইনফরমেশন দিচ্ছে গাজীপুর সংক্রান্ত কাশিতে বলছে। কাশিতে, আর এই গাজীপুরটি হচ্ছে কাশি বা বারাণসী খুব কাছে। তো কাশিতে অত্যন্ত ইনফ্লুয়েঞ্জা হইতেছে। প্রমোদাবাবু প্রয়াগে গিয়াছে, প্রমোদা দাস মিত্রের খবরও দিচ্ছে বলরামবাবুকে যে তিনি প্রয়াগে গিয়েছেন, এলাহাবাদ। বাবুরাম হঠাৎ এই স্থানে আসিয়াছে, তাহার জ্বর হইয়াছে, এমন অবস্থায় বাহির হওয়া ভালো হয় নাই। কালীকে 10 টাকা পাঠানো গিয়াছে। কালী মানে স্বামী অভেদানন্দ। কালীকে 10 টাকা পাঠানো গিয়াছে, সে বোধহয় গাজীপুর হইয়া কলিকাতা অভিমুখে যাইবে। আমি কল্প এই স্থান হইতে চলিলাম। কালী আসিয়া আপনাদের পত্র লিখিলে যা হয় করিবে। আমি লম্বা, এখানে আমি লম্বা মানে আমি হাইটে লম্বা না, মানে আমি এবার এখান থেকে কেটে পড়লাম। আমি লম্বা, আর পত্র লিখিবেন না, কারণ আমি এই স্থান হইতে চলিলাম। মানে অনেকদিন গাজীপুরে তিনি ছিলেন স্বামীজি, ওই পাওয়ারি বাবার সাথে বিভিন্ন রকমের আধ্যাত্মিক আলোচনা বা এই আশাতে ছিলেন।
তবে পরে বুঝলেন যে আলটিমেটলি সেরকম কাজের কাজ নয়। তো উনি বলছেন স্বামীজি যে আমি এবার এখান থেকে চললাম, আর এখানে আমি থাকছি না, যেহেতু এখানে আর চিঠি পাঠাবেন না, কারণ আমি এই স্থান হতে চলিলাম। বাবুরাম ভালো হইয়া যাহার ইচ্ছা করিবেন। ফুল বোধহয় ঋষি প্রস্তুত মাত্রই আনাইয়া লইয়াছে। মাতা ঠাকুরানীকে আমার অসংখ্য প্রণাম। আর কিছু ফুল পাঠানো হয়েছিল গাজীপুর থেকে, কারণ এই গাজীপুরের এই অঞ্চলে উৎকৃষ্ট ফুল পাওয়া যায়, গোলাপ ফুল বা অন্যান্য বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়। তো কলকাতায় মানে আমাদের বেলুর মঠ তো মোটামুটি হয়েছে, তো সেই বেলুর মঠ তখনও হয়নি, তখন আমাদের বরানগর মঠে মঠ আছে, মানে 92 পর্যন্ত বরানগর মঠে ছিল, 86 থেকে 92, তো এখানে পাঠিয়েছে। তো ফুল বোধহয় ঋষির প্রাপ্তিমাত্রে আনাইয়া লইয়াছে। আর মাতা ঠাকুরানীকে আমার অসংখ্য প্রণাম, মানে সারদা মা তখন কলকাতাতে আছে, তো মাকে প্রণাম জানাচ্ছে। আপনারা আশীর্বাদ করুন যেন আমার সমদৃষ্টি হয়। দেখুন, এইটাই কিন্তু ভগবানের কাছে বা বড়দের কাছে এটা আমাদের কৃপা প্রার্থনা, যে আমরা যেন সমদর্শী হয়, সুখে দুঃখে আমরা যেন সমভাবাপন্ন হতে পারি, আমরা যেন সমচিত্ত হতে পারি, সমভাবাপন্ন হতে পারি। সহজাত বন্ধন ছাড়াইয়া পাতানো বাগানে আবার যেন না ফাঁসে। আর সমাজে তো বিভিন্ন রকমের প্রলোভন এসব থাকে, তো সেই প্রলোভন কিন্তু এই আধ্যাত্মিক জীবনের একটা অন্তরা। তো সেইটা স্বামীজি মানে মেনে সেটা বলছেন যে সহজাত বন্ধন ছাড়াইয়া পাতানো বাঁধনে আবার যেন না ফাঁসি। যদি কেহ মঙ্গল বার্তা থাকে এবং যদি তাহার সাধ্য এবং সুবিধা হয়, আপনাদের পরম মঙ্গল, ইহাই আমার দিবারাত্র প্রার্থনা। এইভাবে এই 43 নম্বর চিঠিটি শেষ হচ্ছে। এটা বলরাম বাবুকে লেখা, গাজীপুর থেকে লেখা, এবং 15ই মার্চ 1890 সালে চিঠি এটি। এরপরে নেক্সট আমরা 44 নম্বর চিঠিটা পড়ব। এটাও এই গাজীপুর থেকে সেই তারিখে লেখা, মানে 15ই মার্চই লেখা, এবং এই চিঠিটি অতুল বাবুকে লেখা। গিরিশচন্দ্র ঘোষের ভাই অতুল বাবু, তিনিও আমাদের শ্রীরামকৃষ্ণ ভক্তমন্ডলীর একজন পরিচিত নাম, সে অতুল বাবুকে লেখা। অতুল বাবু চিঠি লিখেছিলেন, তো স্বামীজি চিঠিটা নরেন লিখছেন। তখন আমি আগে বললাম যে এখনো তিনি কিন্তু বিবেকানন্দ হয়ে ওঠেননি, এখনো তিনি নরেন্দ্রনাথ। অতুল বাবু, আপনার মনের অবস্থা খারাপ জানিয়া বড়ই দুঃখিত হইলাম। যাহাতে আনন্দে থাকে তাহাই করুন। তো সেখানে শঙ্করাচার্যের মোহ মুদ্গর, সেখান থেকে একটা শ্লোক স্বামীজি চিঠিতে লিখছেন। কি লিখছেন? যাবৎ জননম তাবৎ মরণম, তাবৎ জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটত দোষ, কথমিহ মানব তব সন্তোষ। যাবৎ জননম তাবৎ মরণম, তাবৎ জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটত দোষ, কথমিহ মানব তব সন্তোষ। আমি কল্লোল স্থান এবং এ স্থান হইতে চলিলাম, দেখি অদৃষ্ট কোথায় লইয়া যায়। অতুলবাবু মন খারাপ হয়েছে, তো সেই হিসেবে তিনি এই চিঠিটি লিখছেন। এবং সেখানে যাবৎ জননম তাবৎ মরণম, যদি জন্ম হয় তাহলে মৃত্যু হবে। তাবৎ জননী জঠরে শয়নম, এবং আমরা জননীর জঠরে শয়ন করি, মানে ওখান থেকে আমাদের জন্ম হয়। ইতি সংসারে স্ফুটতর দোষ, কথমিহ মানব তব সন্তোষ। সন্তোষ যতক্ষণে, সন্তোষ বা স্যাটিসফ্যাক্টরি, যেটা বা স্যাটিসফাইড হচ্ছি আমি, সন্তোষ আমাদের আসে না, আমরা কিছুতেই খুশি নই। আমরা যতই পাই, যতই আমরা করি, আমরা খুশি কিছুতেই করি না। আর এই খুশি না হওয়াতেই কিন্তু যত যন্ত্রণা, যত জ্বালা যন্ত্রণা, কিন্তু খুশি না হতে পারার জন্য। তো সেটাই লিখছে। তো আমি কল্লোল স্থান এই স্থান হইতে চলিলাম, দেখি অদৃষ্ট কোথায় লইয়া যায়। এই বলে এই 44 নম্বর চিঠিটি শেষ হচ্ছে। এবারে 45 নম্বর শ্লোক, 45 নম্বর চিঠি স্বামী অখণ্ডানন্দকে লেখা,
অখণ্ডানন্দ হচ্ছে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ এবং স্বামীজির খুব প্রিয় গুরু ভাই। তাকে গ্যাঞ্জেস বলে ডাকতেন স্বামীজি, গ্যাঞ্জেস। গঙ্গাধর এমনি নাম হচ্ছে গঙ্গাধর, সেই হিসেবে মজা করে তাকে গ্যাঞ্জেস বলে স্বামীজি ডাকতেন, ডাকতেন। এবং আরও তার অখণ্ডানন্দজির আরও পরিচয় আছে, অনেক পরিচয় আছে। তিনি প্রথমে বললাম যে তিনি আমাদের রামকৃষ্ণ সংঘের তৃতীয় সংঘাধ্যক্ষ ছিলেন। আর মানে তার যে সারগাছিতে যে আশ্রম স্থাপন, এটি কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রথম অনাথ আশ্রম বা প্রথম সেবা কার্য তিনি মহুলা বলে একটি গ্রাম, সেই সারগাছি মুর্শিদাবাদ, সেখানে শুরু করেছিলেন। তো সে এবং আরও এনার আরও কিছু পরিচয় আছে অখণ্ডানন্দজি মহারাজের, যে অখণ্ডানন্দজি পরিব্রাজক অবস্থায় খুব এদিক ওদিক ঘুরেছেন, তিব্বত, এবং খুব দুঃসাহসী ছিলেন। এখনকার মতো বর্তমান দিনে যেরকম ফ্লাইটে করে আমরা চলে গেলাম, ট্রেনে করে চলে গেলাম, বাসে করে, গাড়িতে করে চলে গেলাম, তখন ঘুরতে যাওয়া মানে হেঁটে হেঁটে, এবং কোথায় থাকবো, কোনো হোটেল এই সমস্ত ব্যবস্থা খুব একটা ছিল না। খুব কষ্ট করে তাকে থাকতে হয়েছে, বরফের মধ্যে থাকতে হয়েছে। তখন ব্রিটিশ ভারতবর্ষ, তো ইংরেজরা তাকে গুপ্তচর ভেবে বিভিন্ন অত্যাচার করেছে, জেলে ভরেছে, এরকম বিভিন্ন রকমের অত্যাচার তিনি সহ্য করেছেন। এবং স্বামীজি খুব ভালোবাসতেন এই অখণ্ডানন্দজিকে, তার প্রিয় গ্যাঞ্জেসকে। তো সেই গ্যাঞ্জেসকে চিঠি লিখছে, এখানে তারিখটি দেওয়া নেই, খুব সম্ভবত 15 তারিখ বা মার্চ মাস, এখানে লেখা আছে শুধু মার্চ 1890, তারিখ লেখা নেই এখানে। তো আমরা ধরে নিতে পারি মার্চের কোনো একদিন, বা হয়তো 15 তারিখেও হতে পারে। তো চিঠিটি শুরু করছে প্রাণাধিকেষু, মানে প্রাণেরও অধিক প্রিয় যে, সে প্রাণাধিকেষু। এইমাত্র তোমার আর একখানি পত্র পাইলাম, হিজিবিজি বহু কষ্টে বুঝিলাম। মানে হিজিবিজি এখানে আমরা তো ব্যাখ্যা কিভাবে করবো বুঝতে পারছি না, যে হিজিবিজি তার হাতের লেখা হিজিবিজি, না তার বিভিন্ন বক্তব্য, যে গঙ্গাধর মহারাজ নরেনকে যে চিঠি লিখছে সেখানে হিজিবিজি বিভিন্ন কথা, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তো সেটা তো মানে তর্কের বিষয়, যে তোমার একখানি পত্র পাইলাম, হিজিবিজি বহু কষ্ট বুঝিলাম, মানে বুঝতে পেরেছে, কিন্তু ওটাকে হিজিবিজি বলছেন, তার হাতের লেখাটাকে হিজিবিজি বলছেন, বা তার কথাবার্তাকে হিজিবিজি বলছেন, বা তার লেখাগুলোকে হিজিবিজি বলছেন, সেটা ঠিক বোঝা গেল। পূর্বের পত্রে সমস্ত লিখিয়াছে, তুমি পত্রপাঠ চলিয়া আসিবে। তুমি যে নেপাল হইতে তিব্বতের পথ বলিয়াছ, আমি তাহা জানি। মানে নেপাল থেকে তিব্বতে যাওয়ার একটা পথ আছে, সেই সম্পর্কে কথা হয়েছিল তাদের আগে, বা চিঠিতে কথা হয়েছিল। তো সেই সম্পর্কে বলছেন যে সেই পথটা আমি জানি। যে প্রকার তিব্বতে সহজে কাহাকেও যাইতে দেয় না, ওই প্রকার নেপালে কাঠমান্ডু রাজধানী ও 2-1 তীর্থ ছাড়া কাহাকেও কোথাও যাইতে দেয় না। কিন্তু আমার একজন বন্ধু এখানে নেপালের রাজা ও রাজার স্কুলের শিক্ষক, তাহার কাছে শুনিয়াছি যে বৎসর যখন নেপাল হইতে চীন দেশে রাজকট যায়, সে সময় গাসা হইয়া যায়। এখানে স্বামীজি একটা কথা বলছেন, যে একটা পথের কথা বলা হচ্ছে, যে এই পথে নেপাল হয়ে তিব্বতে যাওয়ার কথা। তো স্বামীজি বলছেন যে ওই পথটা আমি জানি, ওই পথটা আমি চিনি। তো এবার এখানে একটা কথা তিনি বলছেন, যে সেখানে সব জায়গায় যেতে দেয়, যেগুলো দেখবেন এখনো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, যে যখন আমরা যাব তখন সে অরুণাচল প্রদেশ বা বিভিন্ন জায়গায় ইনার লাইন পারমিট বা এরকম বিভিন্ন রকমের পারমিশন একটা লাগে, বা একটা পারমিট একটা লাগে। তো তখন মানে ইংরেজ ভারতবর্ষ, তখন পরাধীন ভারতবর্ষ, তো সেইখানে অনেক জায়গাতে যেতে দিচ্ছে না, মানে এই সংক্রান্ত একটা কথা এখানে বলা হচ্ছে। কিন্তু তিনি বলছেন, মানে আমাদের নরেন বলছে, যে তার একজন বন্ধু নেপালের রাজা ও রাজার স্কুলের শিক্ষক, মানে সেখানে রাজার ঘনিষ্ঠ, মানে রাজার শিক্ষকের কাজ করেন, রাজার স্কুল আছে সেখানকার শিক্ষক তিনি, এবং রাজার পরিবারেও তার অবাধ যাতায়াত আছে। তো তাহার কাছে শুনিয়াছি, মানে সেই বন্ধুটির কাছে নরেন শুনেছেন, যে বছর যখন নেপাল হতে চীন দেশে রাজকট যায়,
নেপালে বিস্তীর্ণ অঞ্চলের যে মানুষ যারা তারা ট্যাক্স দিত সে সময় চীনকে, তিব্বতে ওইখানে ট্যাক্স দিত। সে সময় লাসা হইয়া যায়, একজন সাধু জোগাড় করিয়া ওই রকমের লাসা, চীন এবং মাঞ্চুরিয়া, উত্তর চীন, তারা দেবীর পিক পর্যন্ত গিয়েছিল। মানে আমরা জানতে পারছি এই চিঠিতে যে নেপাল একসময় চীনকে ট্যাক্স পাঠায়। নেপালের মানুষ একবার চীন তাদের প্রভু, বা চীন তাদের সম্রাট, সেখানকার রাজারা তাদের প্রভু, এবার তাদের অধীনস্থ ছিল বলে তাদেরকে ট্যাক্স পাঠাতো বা খাজনা পাঠাতো। আর আপনারা জানেন যে তিব্বতটা নিজেদেরকে স্বাধীন বলে ভাবে, কিন্তু চীন মনে করে এই তিব্বতটা নাকি তাদের। উক্ত বন্ধু চেষ্টা করিলেও আমরা মান্য ও খাতিরের সহিত তিব্বত, লাসা, চীন সব দেখিতে পারি। অতএব তুমি অবিলম্বে গাজীপুরে চলিয়া আসো। একথা আমি বাবাজির কাছে কিছুদিন থাকিয়া উক্ত বন্ধুকে চিঠিপত্র লিখিয়া নেপাল হইয়া নিশ্চিত তিব্বতে যাইব। কিমধিক মিতি। তোমার এরকম একটা পরিকল্পনা হচ্ছে যে তারও তিব্বতে যাওয়ার ইচ্ছে, আর আমাদের অখণ্ডানন্দের তিব্বতে যাওয়ার ইচ্ছে। তো সেই ব্যাপারে এখানে মানে কথোপকথন তো হচ্ছে না, এখানে চিঠিতে তিনি বলছেন এরকম। আর দিলদারনগর স্টেশনে নামিয়া গাজীপুরে আসিতে হয়। দিলদারনগর মোগলসরাই স্টেশনে 3-4 স্টেশনের পর। এখায় ভাড়া জোগাড় করিতে পারিলে পাঠাইতা। অতএব তুমি জোগাড় করিয়া আইস। গগনবাবু, যাহার আশ্রয়ে আমি আছি, এত ভদ্র, উদার এবং হৃদয়বান ব্যক্তি যে কি লিখিব। তিনি কালীর জ্বর শুনিয়া ঋষিকেশে তৎক্ষণাৎ ভাড়া পাঠাইলেন এবং আমার জন্য আরো অনেক ব্যয় করিয়াছেন। এই অবস্থায় আবার তাকে কাশ্মীরে ভাড়ার জন্য ভারগ্রস্ত করা সন্ন্যাসীর ধর্ম নহে জানিয়া নিরস্ত হইলাম। তুমি জোগাড় করিয়া পত্রপাঠ চলিয়া আসো। অমরনাথ দেখিবার বাতি এখন থাক। মানে অখণ্ডানন্দজিকে নিয়ে বিবেকানন্দের বা নরেনের তিব্বতে যাওয়ার একটা বাসনা, তো সেই সংক্রান্তই আলোচনা এখানে এই চিঠিতে তিনি করছেন। তো সেখানে তার এক বন্ধুর কথা বলা হচ্ছে যে নেপালের যে রাজা, তার স্কুলের শিক্ষক, এবং সেই অনুগ্রহ মানে তিনি যদি ব্যবস্থা করে দেন যে রাজার অতিথি হিসেবে তিনি যাবেন, বা তিনি ওখানে গিয়ে ওই চীনকে তাদের যে প্রত্যেক বছর ট্যাক্স দেওয়া হয়, খাজনা দেওয়া হয়, তাই সেই বহরের সাথেই যাবে বা সেই দলের সাথেই তিনি যাবেন। তখন তারা সম্মান পাবে বা সুযোগ সুবিধা পাবে থাকার, এইসব ব্যাপারগুলো বলছে। আর দিলদারনগর স্টেশন থেকে গাজীপুরে আসতে হয়, এইসবগুলো বলা হচ্ছে। আর আরেকটা যেটা এখানে গগনবাবুর কথা বলা হচ্ছে, গগনবাবু আশ্রয় কিন্তু গাজীপুরে আমাদের নরেন্দ্রনাথ ছিলেন, এবং তার যে কত মহৎ হৃদয়, উদার হৃদয়, সেই উদার হৃদয়ের কথা কিন্তু তিনি বলছেন। এইভাবে এই আমাদের 45 নম্বর চিঠিটি শেষ হচ্ছে। এরপরে 46 নম্বর চিঠি। 46 নম্বর চিঠি আমরা এখানে এটা প্রমোদাবাবুকে লিখিত। প্রমোদদাস মিত্র, কাশীর জমিদার, রাজাবাবু বলে তাকে চিনি আমরা, সেই প্রমোদাবাবুকে লিখিত। গাজীপুর থেকে লিখছেন 31শে মার্চ 1890। আর এই প্রমোদাবাবুকে তিনি পিতার মতো শ্রদ্ধা করতেন, বয়সে একটু বড় ছিলেন, সে পিতার মতো শ্রদ্ধা করতেন। সে প্রমোদাবাবুকে লিখিত এই চিঠি। পূজ্যপাদেশ, আমি কয়েক দিবস এই স্থানে ছিলাম না এবং অদ্বৈ পুনর্বার চলিয়া যাই। গঙ্গাধর ভায়াকে এই স্থানে আসিতে লিখিয়াছে। যদি আইসে তাহা হইলে তৎসহ আপনার সন্নিধানে যাইতেছে। কতকগুলি বিশেষ কারণবশত এই স্থানে কিয় দূরে এক গ্রামে গুপ্তভাবে কিছুদিন থাকিব। সে স্থান হইতে পত্র লিখিবার কোনো সুবিধা নাই, এই জন্যই আপনার পত্রের উত্তর দিতে পারি নাই। গঙ্গাধর ভায়া বোধ করি আসিতেছেন না। গঙ্গাধর ভায়া বোধ করি আসিতেছে, না হইলে আমার পত্রের উত্তর আসিত।
অভেদানন্দ ভায়া কাশীতে প্রিয় ডাক্তারের নিকট আছেন, আর একটি গুরু ভাই আমার নিকটে ছিলেন, তিনি অভেদানন্দের নিকটে গিয়াছেন। তাহার পৌঁছানো সংবাদ পাই নাই। তাহারও শরীর ভালো নহে, তজ্জন্য অত্যন্ত চিন্তিত আছি। তাহার সহিত আমি অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করিয়াছি, অর্থাৎ আমার সঙ্গ ত্যাগ করিবার জন্য তাহাকে অত্যন্ত বিরক্ত করিয়াছি। কি করি, আমি বড়ই দুর্বল এবং বড়ই মায়া সমাচ্ছন্ন। আশীর্বাদ করুন যেন কঠিন হইতে পারি। আমার মানসিক অবস্থা আপনাকে কি বলিব। মনের মধ্যে নরক দিবারাত্রি জ্বলিতেছে। কিছুই হইল না, এ জন্ম বুঝি বিফলে গোলমাল করিয়া গেল। কি করি, কিছুই বুঝিতে পারিতেছি না। বাবাজি মিষ্ট মিষ্ট বলি বলেন আর আটকাইয়া রাখেন। আপনাকে কি বলিব, আমি আপনার চরণে শত শত অপরাধ করিতেছি। অন্তর্যাতনায় ক্ষিপ্ত ব্যক্তির কৃত বলিয়া সে সকল মার্জনা করিবেন। অভেদানন্দের রক্ত আবাসায় হইয়াছে, কৃপা করিয়া যদি তাহার তত্ত্ব লন এবং যিনি এ স্থান হইতে গিয়াছেন তাহার সঙ্গে যদি মঠে ফিরিয়া যাইতে চান, পাঠাইয়া দিলে বিশেষ অনুগৃহীত হইব। আমার গুরু ভ্রাতারা আমাকে অতি নির্দয় স্বার্থপর বোধ করিতেছেন। কি করি, মনের মধ্যে কে দেখিবে? আমি দিবারাত্রি কি যাতনা ভুগিতেছি কে জানিবে? আশীর্বাদ করুন যেন অটল ধৈর্য ও অধ্যাবসায় আমার হয়। আমার শতকোটি প্রণাম জানিবেন। দাস নরেন্দ্র। পুনশ্চ প্রিয়বাবু ডাক্তারের বাটি সোনাপুরাতে অভেদানন্দ আছে। আমার কোমরের বেদনা সেই প্রকারই আছে। দাস নরেন্দ্র। এই চিঠিতে স্বামীজির হতাশা কিন্তু ফুটে উঠছে। এই যে 46 নম্বর যে চিঠি, এই চিঠিতে কিন্তু স্বামীজি যে খুব হতাশ হয়ে পড়েছে, এইটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠছে। এই যে গাজীপুরে তিনি কেন এসেছেন? গাজীপুরে তিনি পাওহারি বাবার কাছে এসেছিলেন। তিনি শুনেছিলেন ইনি একজন মহাপুরুষ লোক এবং মানে উনি কখন খান না এটা কেউ দেখতে পারেন না। তো সেই জন্য অনেকে আন্দাজ করে যে তিনি বায়ু খেয়ে থাকে না, মানে পাওয়ানহারি, সেই হিসেবে পাওয়ানহারি বলা হচ্ছে। তো তার বড় আশা ছিল যে তার কাছে কিছু পাবেন, মানে নরেন্দ্রনাথ এই পাওহারি বাবার কাছে কিছু পাবেন, আধ্যাত্মিক রসদ কিছু পাবেন, এরকম একটা ভাবনা ছিল তার। কিন্তু তিনি হতাশ হয়েছেন। তিনি দেখলেন যে প্রথম যেতেন, খুব মিষ্টি কথা বলতেন, খুব ভালোবাসতেন স্বামীজিকে শ্রদ্ধা করতেন। আর শ্রীরামকৃষ্ণের একটা ছবি নাকি এই পাওহারি বাবার কুটিয়াতে পাওয়া যায়। পাওহারি বাবার কুটিয়াতে শ্রীরামকৃষ্ণের একটা ছবি ছিল। সেটা আগের চিঠিগুলোতে আমরা আগের আলোচনাও করেছি এটা। তো সেইটা ছিল, তো সেইটা একটা মানে ভালোবাসার একটা কারণ যে তার গুরুকে চেনেন তিনি, মানে পাওহারি বাবা শ্রীরামকৃষ্ণদেরকে জানেন। কিন্তু পরে আলটিমেটলি স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ কিন্তু বুঝতে পেরেছেন যে ইনি মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু উল্টা সমাজলীরা কিরকম, যে নরেন এনার কাছে আধ্যাত্মিক চর্চা করছে বা আধ্যাত্মিকতা বিষয়ে বা আধ্যাত্মিক জীবনযাপনের বিষয়ে বিভিন্ন রকমের পরামর্শ বা পথ দেখবেন, এরকম একটা ভাবনা। কিন্তু এখানে উল্টো হয়ে গেছে। পরবর্তীকালে বোঝা গেল যে পাওহারি বাবাই নরেনের কাছ থেকে আধ্যাত্মিকতা শিখতে চাইছে, এরকম একটা ব্যাপার, মানে উল্টা সমাজলীরা। তো সেই ব্যাপারটা নিয়ে স্বামীজি খুব হতাশ এবং তিনি এক জায়গায় বলছেন এখানে যে আমার গুরু ভ্রাতারা আমাকে নির্দয় স্বার্থপর বোধ করতেছে। যে স্বামীজি আর কেন বলছেন, এটার কারণ আছে। কেন স্বামীজির সাথে স্বামীজিকে তার গুরু ভাই যারা, তারা খুব ভালোবাসে, তারা তার সঙ্গ করতে চায়, কিন্তু স্বামীজির মনের অবস্থা তো খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য তিনি
অশান্তিতে আছেন, তিনি ক্রাইসিসে আছেন, যারা আধ্যাত্মিক পথের পথিক, যে যেমন শ্রীরামকৃষ্ণকে আমরা দেখি বিভিন্ন জায়গায়, কথামৃতে বিভিন্ন জায়গায় বা লীলা প্রসঙ্গে দেখি যে তিনি কাঁদছেন যে মা দেখা দিচ্ছিস না, দেখা দিবি না মা, এই বলে কাঁদছেন, মুখ ঘষকাচ্ছেন। হ্যাঁ, তারপরে মা দেখা দিবি না বলে খড়গ নিয়ে গলা কাটতে যাচ্ছে, মানে এরকম বিভিন্ন রকমের ঘটনা। তো যারা আধ্যাত্মিক পথের প্রতীক তারা কিন্তু ওই যে ভগবান দেখা দিচ্ছে না, এই যে এই জ্বালাটা ফিল করছে যে ভগবান দেখা দিচ্ছে না বলে এই জীবনটা রেখে কি হবে, তো সেইটা তো এরকম যে এখানে সেই জন্য তিনি বলছেন। তারপরে তাছাড়াও স্বামী নরেনের শরীরটাও খুব ভালো ছিল না, ডায়াবেটিস ছিল, আপনারা সকলেই জানেন মোটামুটি। নরেনের আরও বিভিন্ন রকমের রোগ ছিল, শরীর ভালো নহে, তার জন্য অত্যন্ত চিন্তিত আছি। তো তাহার সহিত অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করিয়াছি, অর্থাৎ আমার সঙ্গ ত্যাগ করিবার জন্য তাহাকে অত্যন্ত বিরক্ত করিয়াছি, মানে যাতে নরেনের কাছ থেকে সবাই চলে যায়। তো সেইটা হিসেবে সেই হিসেবে তার গুরু ভাইরাও তাকে, মানে স্বামীজি মনে করছেন নরেন, কিন্তু নরেন মনে করছেন এটা যে তার গুরু ভাইরা তাকে তাকে ঠিক নির্দয় স্বার্থপর ভাবছে, মানে তার মনের যে কি অবস্থা সেটা তো কেউ জানে না, বাইরে থেকেই আমরা দেখি এরকম। তো কি করি, আমি বড়ই দুর্বল, বড়ই মায়া সমাচ্ছন্ন, আশীর্বাদ করুন যেন কঠিন হইতে পারে, মানে আমি যেন দৃঢ় হতে পারি। আমার মানসিক অবস্থা আপনাকে কি বলিব, মানসিকভাবে বিধ্বস্ত, মনের মধ্যে নরক দিবারাত্রি জ্বলিতেছে, কিছুই হইল না, এই জন্ম বুঝি বিফলে গোলমাল করিয়া গেল, মানে সাকসেসফুল হচ্ছে না, ভগবান লাভ এখনো হয়নি। তিনি বলছেন, নিজের মুখে বলছেন, কি করি কিছুই বুঝিতে পারিতেছি না। বাবাজি মিষ্ট মিষ্ট গুলি বলে আর আটকাইয়া রাখে, আপনাকে কি বলিব, আপনি আপনার চরণে শত শত অপরাধ করিতেছি, অন্তর্যাতনায় ক্ষিপ্ত ব্যক্তির কৃত বলিয়া সে সকল মার্জনা করিবেন। আর খুব ভালো একটা কথা যে অন্তর্যাতনায় ক্ষিপ্ত, মানে নিজের অন্তরে নিজের মনের যন্ত্রণায় তিনি ক্ষিপ্ত, অন্তর্যাতনায় ক্ষিপ্ত ব্যক্তির কৃত বলিয়া সে সকল মার্জনা করিবেন। এইভাবে তিনি এই চিঠিটি শেষ করছেন, আর আমাদের পাঠও আমরা এখানে শেষ করছি। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি, সকলে ভালো থাকবেন। নমস্কার। ও